নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে একটা নতুন ধরনের আলোচনা করব, যে আলোচনা আপনি চিকিৎসক হন, ছাত্র হন বা রোগী হন, আপনার ভাবনা চিন্তার মধ্যে একটু পরিবর্তন আসবে। যে পরিবর্তনটা আপনার চিকিৎসা ক্ষেত্রে, যারা চিকিৎসক বা ছাত্র, চিকিৎসার দিশা পাল্টে যেতে পারে। যারা পেশেন্ট, রোগী, তাদের রোগ সম্বন্ধে ভাবনা চিন্তাটা বা কী করণীয় না করণীয় সে বিষয়ে চিন্তাভাবনা পাল্টে যেতে পারে। তাই আজকে সবাইকে বলবো, যারা দেখছেন বা দেখবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সমস্ত কথা বোঝার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে প্রচুর করে শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে শুরু করা যাক। আপনার সামনে কেউ যদি একটু খুব আপনার পছন্দের সুস্বাদু জিনিস রেখে যায় এক প্লেট, যেমন ধরুন একটু আম মাখা, একটু আচার, একটু তেঁতুল মাখা ইত্যাদি যদি রাখা যায়, চোখের সামনে রাখলে দেখা যাবে এবার আপনাদের সবার হয়েছে কখনো না কখনো জিভে একটু জল আসে। তার মানে মুখের মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর মধ্যে সিক্রিশন হয়। ঘটনাটা বুঝুন। আমি কিছু করিনি, কিন্তু আমার চোখের সামনে এসে রেখেছে, দৃষ্টিগোচর হয়েছে। অর্থাৎ দেখেই শরীরের মধ্যে একটা রিপারকেশন হয়েছে, যার ফলে নার্ভাস সিস্টেম এক্সাইটেড হয়ে আমার একটা সিক্রিশন হয়েছে, গ্ল্যান্ডুলার সিক্রিশন হয়েছে। হতে পারে সেটা এনজাইম, হতে পারে সেটা স্যালাইভা। যাই হোক, এই যে ঘটনা, এই রকম যে কোনো ঘটনা, যে কোনো জিনিস, সেটা দেখে হতে পারে, যেমন দেখার কথা বললাম, তুমি শুনেও হতে পারে। কেউ বলল অমুক না মারা গেছে, কিংবা অমুকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনে হতে পারে, ভেবে হতে পারে। কারো একটা রোগের করুণ অবস্থা দেখেছেন আপনি, সে আপনার আত্মীয় হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, যেটা মনে পড়লেই আপনার মনে শিহরণ জাগে। হতে পারে মনের মধ্যে রাগ, দুঃখ, ভয়, আনন্দ, এরকম বিভিন্ন ঘটনাই মনে কিছু দাগ কাটে, মনে করি রিপারকেশন তৈরি হয়। এইগুলো আসলে প্রত্যেকটা ঘটনা কিছু না কিছু ক্রিয়া বিক্রিয়া শরীরের মধ্যে করে। সেটা দেখে, শুনে, ভেবে, অতীতের কথা ভেবে বা চিন্তা করে হতে পারে। এর মধ্যে কিছু আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ, যেটা অথবা কিছু আছে মনটাকে স্ট্রেসড করে দেয়, চিন্তিত করে দেয়, অ্যাংসাস করে দেয়। এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে রোগের সৃষ্টি করে এবং যারা চিকিৎসক বা ছাত্র, তারাও এটা যেমন বুঝতে পারবেন, যে পেশেন্ট সেও বুঝতে পারবেন যে অমুক ঘটনার পর থেকে আমার ঘুম কমে গেছে, খিদে কমে গেছে, মেজাজটা তিরিকি হয়ে গেছে। এটা রোগীরাও বুঝবেন। কথায় আছে না, সব কিছু ট্রিটমেন্ট হয়, মনের রোগের ট্রিটমেন্ট হয় না। একেবারেই ঠিক নয়। আজকে এই যেভাবে রোগের সৃষ্টির কথা বললাম,
বহু ক্ষেত্রে আছে, সমস্ত রোগই যে এইভাবে হয় এটা আমি বলবো না, কিন্তু বহু ডিজিজ এইভাবে হয় এবং সেই মানুষটার সেই অবস্থার অ্যাকশান রিয়াকশান যদি বুঝতে পারি, সেই ক্ষেত্রে তার রিয়াকশান থেকে তার মনের মধ্যে প্রতিক্রিয়া দেখে যদি তার মানসিক প্রতিক্রিয়া অনুযায়ী রুব্রিক খুঁজে বার করতে পারি, তার আরোগ্যের দিশাও পাওয়া যাবে। আগের পর্বে কি বলেছিলাম সেন্টার টু পেরিফেরির কথা। সেন্টার অফ মাইন্ড বলতে আমি সেদিন মোটামুটিভাবে এটাই বলেছিলাম, উইল। এই উইলটা কেন হয়? উইল আমরা এটাও বলেছিলাম যে উইল যে মায়োজেনেটিক কমপ্লেক্স নিয়ে মানুষ জন্মায়, তারপরে জন্মের পরে সে যেভাবে পারিপার্শ্বিক বা এনভায়রনমেন্টাল অবস্থায় যে মডিফাইড হয়, তার সম্মিলিত অবস্থার একটা ফলশ্রুতি তার মধ্যে চলতে থাকে এবং সেই অবস্থা, সেই কম্বাইন্ড অবস্থার একটা ইনস্টিংক্টিভ ফল হচ্ছে উইল। ফলে এটা অলওয়েজ কোয়ালিটেটিভ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা উইল বা ইচ্ছে একরকম নয়। কিছু মানুষের ইচ্ছে, যেমন আগের দিন উদাহরণ দিয়েছিলাম, কারো হয়তো মিষ্টি খেতে ইচ্ছে হলো, কারো হয়তো ভালো সাজতে ইচ্ছে হলো, কারো হয়তো কোথাও যেতে ইচ্ছে হলো, আবার কারো হয়তো নেশা হওয়ার মতো কোনো জিনিস খেতে ইচ্ছে হলো। অর্থাৎ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কন্ডিশন টু কন্ডিশন ভ্যারি করে। এটা মায়োজেনেটিক এফেক্টও হতে পারে, যেমন আমরা দেখেছি হেরিডিটারি অ্যালকোহলিজম আছে, এইসব বিষয় আমরা জেনেছি। আবার পরিবেশের থেকেও হতে পারে, কুসঙ্গে কুরোগের সৃষ্টি হয়, কুমনের সৃষ্টি হয়, এটা আমরা জানি, দেখেছি। সেই রকমভাবে যখন কোনো ইনস্টিংক্ট থেকে উইল আসে, উইলটা কোয়ালিটেটিভ, অর্থাৎ ব্যক্তিতে সেটা আলাদা। সবার একরকম ইচ্ছে হয় না, একরকম ভাবনা হয় না, একরকম তার ফলশ্রুতি হয় না। উইল থাকলে, গিয়ে আগের দিন বলেছি, উইল থাকলে অর্থাৎ ইচ্ছে, তারপর প্ল্যান হবে এবং প্ল্যান অনুযায়ী সে কাজ করার চেষ্টা করবে এবং এই চেষ্টা করতে গিয়ে অর্থাৎ উইলের এবং তার ইন্টারনাল মানসিক অ্যাকশানের ফলে ভাবনা চিন্তা প্ল্যানিং ইত্যাদির থেকে তার মধ্যে ইমোশনস, নানা রকম ইমোশনস জন্মাবে। তাহলে উইলটা যেমন কোয়ালিটেটিভ, ইমোশনসটাও কোয়ালিটেটিভ। উইলের যে প্রাবল্য, সেইটা অনুযায়ী যেমন ভাগ করা যায়, আবার ধরন অনুযায়ী ভাগ করা যায়। সিমিলারলি তার যে রেজাল্টেন্ট ইমোশনস, সেটাও ওইভাবে ভেরিয়াস ওয়েতে তার প্রকাশিত হবে এবং সেই প্রকাশের মধ্যে যদি স্ট্রেস তৈরি হয়, ওই যে আগের দিন বলেছিলাম, মিষ্টি খেতে গেল দোকান বন্ধ, অনেক দিন থেকে ভাবছে এরকম একটা কাজ করবে, কোনো একটা পার্টিকুলার কাজ, কিছুতেই করে উঠতে পারছে না। সে ভাবছে কোনো একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, গিয়ে দেখলো সেখানে এত নোংরা, মনটা খারাপ হয়ে গেল। এরকম প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা সিচুয়েশান মনের মধ্যে একটা অ্যাকশান রিয়াকশান তৈরি করে। এই অ্যাকশান রিয়াকশান থেকে যে পজিটিভ যদি হয়, আগে বললাম আনন্দ হলো, খুশি হলো,
তার এফেক্ট যেমন। আবার উল্টো যদি হয়, স্ট্রেসড হয়ে গেল, কী করে করবো, অ্যাংসাস হয়ে গেল, কিংবা সে ওই পরিস্থিতি থেকে উতরে যাওয়ার দিশা পাচ্ছে না, এই পরিস্থিতিটাই মানুষের মধ্যে স্ট্রেস তৈরি করে। স্ট্রেস হলে কী করে? স্ট্রেসের ফল কি? নার্ভাস সিস্টেমকে এক্সাইট করে। এই যে ঘটনাটা ঘটছে, নার্ভাস ইম্পালস তৈরি হয়। ইম্পালসটাও কোয়ালিটেটিভ হবে, যেহেতু উইলটাই কোয়ালিটেটিভ, ইমোশনসটা কোয়ালিটেটিভ, রেজাল্টিং ইম্পালসটাও কোয়ালিটেটিভ। ইম্পালস কী করবে? নার্ভ একটা ইম্পালস দেবে। কী করবে? নার্ভ ক্যারিজ অ্যান ইম্পালস। কোথায়? অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি অফ দ্য ইম্পালস। সে পার্টিকুলার জায়গাকে সে এক্সাইট করবে। যেমন ওই বলেছিলাম, আম মাখা দেখে বা তেঁতুল মাখা দেখে জিভে জল আসলো, তেমনি সব ঘটনারই ওই রকম একটা রিপারকেশান আছে। সেই রিপারকেশানটা বুঝতে হবে। এইটা যেমন হয়, তেমনি যখন যে বাধাপ্রাপ্ত হয়, হলো না, কিছুতেই কাজটা করতে পারছি না, স্ট্রেসড হয়ে গেছে, আমি কিছুতেই স্কুলে এত চেষ্টা করছি, কিছুতেই ফার্স্ট হতে পারছি না, কিছুতেই অমুককে পিছনে ফেলতে পারছি না, স্ট্রেসড হয়ে যাচ্ছে। যেমন একজন বলছে, সারা জীবন তো আমার বাড়ির পাশেই স্কুল, কিন্তু যখন কলেজ যেতে শুরু করলাম, 3টে বাস পাল্টে কলেজ, সবসময় টেন্স থাকতাম, এই বোধহয় ক্লাসটা দেরি হয়ে গেল, ওই বুঝি ওই ক্লাসটা বাদ হয়ে গেল। অর্থাৎ মনের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়ে গেল। এইগুলো তাহলে নার্ভকে স্টিমুলেট করে, সে একটা ইম্পালস তৈরি করে, সেই ইম্পালস ক্যারিজ টু দ্য পার্টিকুলার গ্ল্যান্ডুলার ক্ষেত্রে, যেমন পিটুইটারিকে বা যে কোনো এন্ডোক্রিন সিস্টেমকে ইরিটেট করতে পারে। এন্ডোক্রিন সিস্টেমকে যদি ইরিটেট করে তাহলে কী হবে? থাইরয়েড বেড়ে যেতে পারে, ইনসুলিন বেড়ে বা কমে যেতে পারে, তার অক্সিটোসিন কমে বেড়ে যেতে পারে, হরমোনস কমে বেড়ে যেতে পারে। এই যে ঘটনাগুলো ঘটার ফলে শরীর বিভিন্ন পরিবর্তন দেখা দেয়। কারো সুগার বেড়ে যাবে, কারো প্রেশার বেড়ে যাবে, কারো পিরিয়ডিক ডিস্টারবেন্স দেখা যাবে, কারো সিস্ট তৈরি হতে শুরু করবে, ইত্যাদি বিভিন্ন বিষয় হতে পারে। এবং এই ভাবনা চিন্তার সূত্র ধরেই আমরা খুঁজে পাবো যেমন রোগের সূত্র, তেমনি এই জায়গা থেকে ইমোশনসগুলো ধরে এবং তার ইমোশনাল রিয়াকশানসটা ধরে যদি রুব্রিক করতে পারি, যদি আমি রোগী হই, তাহলে ডাক্তারের সাহায্য নিয়ে সেইখান থেকে আমার রোগারোগ্যের দিশা পাওয়া যেতে পারে। এই সহজ কথাটা সহজভাবে বললাম, ব্যাপারটা অনেকটাই জটিল হয়তো মনে হবে, বাস্তবে জটিল নয়, ধরাটা কঠিন। আমি পরবর্তী ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিয়ে দিয়ে, কেস দিয়ে দিয়ে, বিভিন্ন পর্বের আকারে এগুলো বলার চেষ্টা করব। এই ব্যাপারটা আপাতত সবাইকে বুঝে রাখতে বলছি। মেন্টাল স্ট্রেস, মেন্টাল এক্সাইটমেন্ট, মেন্টাল ইরিটেশন, এইগুলোই রোগের সূত্রপাত করে। আর এর রিয়াকশানে যে মনের পরিবর্তিত অবস্থা তৈরি হয়, তার থেকে যে রিয়াকশান দেখে যে রুব্রিকগুলো পাওয়া যায়, সেটা দেখেই আমরা আরোগ্যের সূত্রও পেয়ে যেতে পারি। তাহলে এই যে সেন্টার অফ মাইন্ড, উইল, সেই সেন্টার অফ মাইন্ডের
অ্যাকশান রিয়াকশানের ফলটা যদি আমরা বুঝে ফেলি, যেমন রোগের কারণ বোঝা যাবে, তেমন আরোগ্যের সূত্রও পাওয়া যাবে। এই বিষয় নিয়ে আলোচনাই এই পর্বের বা ক্রমান্বয়ে কয়েকটা পর্বের আমার কন্টিনিউ থাকবে। এবং পরবর্তী দিন, আজ এইখানে রাখবো, পরবর্তী দিন এইটার পরবর্তী স্টেপটা কী হবে, সেই রিয়াকশানটা কীভাবে ধরবো, কীভাবে দেখব, কীভাবে তার প্রতিক্রিয়া হতে পারে বলে ভাববো, সেই ব্যাপারগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে আজকে কী দেখলাম, সেন্টার অফ মাইন্ডের রিয়াকশানে বিভিন্ন ইমোশনসে তৈরি হয়, যেটা কোয়ালিটেটিভ, এবং কোয়ালিটেটিভ ইম্পালস তৈরি হয়, যেটা নার্ভাস সিস্টেমকে বাধ্য করে বা রিয়্যাক্ট করে বা ঘটনা ঘটাতে সাহায্য করে। কি না, হয় কোনো এন্ডোক্রাইন সিস্টেম, হয় কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ডস ইত্যাদিকে ইরিটেট করে। তাহলে একটা কমিউনিকেটিভ সিস্টেম একটা ফাংশনাল কাজ করতে সাহায্য করবে বা হেল্প করবে বা বাধ্য করবে, যার ফলেই রোগের সৃষ্টি, এবং এখান থেকেই রোগের আরোগ্যের সূত্রও পাওয়া যাবে। আজ এইটুকুই বললাম। থ্যাংক ইউ।